কমলাপুরের নামের একটা গ্রাম ছিল, যেখানে লক্ষণ তার মেয়ে রিমার সাথে থাকতো। রিমার ছোটবেলাতেই ওর মা মারা যাওয়ার কারণে লক্ষণ রিমার খেয়াল রাখার জন্য দ্বিতীয় বিয়ে করে। লক্ষণ খুব খুশি ছিল। ও ভেবেছিল রিমা আবার মায়ের ভালোবাসা পাবে, কিন্তু সবকিছু এর বিপরীতই হলো। শিল্পা রিমাকে দিয়ে সব ঘরের কাজ করাতো, বাসন কাপড় এমনকি নিজের হাত পাও টেপাতো, সারা দিন নিজের সেবা করাতো। সব কাজ রিমাকে দিয়েই করাতো। লক্ষণ এই বিষয়ে কোনো কিছুই জানতো না। এখনো অবধি শুয়ে আছিস? উঠে পড়, কত কিছু কাজ আছে। সারা দিন ঘরে বোঝার মতো পড়ে থাকিস, কাজ তো এতটুকুও করিস না। সকাল সকাল তুমি আমায় কিছু বলো না। সারাদিন যদি আমি এমনি বসে থাকতাম তাহলে এতগুলো কাজ কে করে? মুখ চালানোতে তো কেউ তোমার থেকে প্রথম হতে পারবে না। আসতে দাও তোমার বাবাকে, আজকে আমি সব ঘটনা ওনাকে বলবো। বলো বলো, আমি কি বাবাকে ভয় পাই? আমিও সোজাসুজি বলবো। আমি কি কারোর থেকে কম নাকি? আগে বাবাকে আসতে তো দে, তারপর দেখিস। আমিও উল্টে তোমায় নালিশ করে দেব যে তুমি সারাদিন মোবাইল নিয়েই থাকো, একদম কোনো কাজের নয়। সহ্য করারও একটা সীমা আছে। সারাদিন আরাম করো তুমি, আসতে দাও বাবাকে। বিকেল বেলায় লক্ষণ নিরাশ হয়ে বাড়ি ফিরছিল। লক্ষণের গোবেচারা মুখ দেখে শিল্পা বলল, কি হলো? তোমাকে তো নিরাশ দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? কেউ কি কিছু বলেছে তোমায়? রিমা, কিছু জল আর খাবার কিছু নিয়ে আসো। আরে কি বলি বলো তো গিন্নি, কেউ কিছু বলেনি তো, কিন্তু মালিক আমাদেরকে কাজ থেকে বের করে দিয়েছে। আরে আমাদের পুরো কোম্পানি বন্ধ হতে চলেছে। কোম্পানির লোকসান হওয়ার ফলে বুঝেছো, আমাদের মালিকের অনেক ক্ষতি হয়ে গেছে গো। আর সেই জন্যই উনি অনেক পুরনো আর নতুন কর্মচারীদের কাজ থেকে বের করে দিয়েছেন। এ আবার কি কথা? তুমি তো ওখানে অনেক দিন ধরে কাজ করছো। যদি কাজ চলে যায় তাহলে আমরা খাবো কি? হে ভগবান! আমাদের মেয়ে এখন বড় হচ্ছে, কিছু পয়সা ওর বিয়ের জন্য জমিয়ে রেখেছিলাম, আর তারই ব্যবহার করে কিছু একটা ব্যবসা আমাকে করতে হবে গো। বাবা, আমরা তো বড়াপাওয়ের ব্যবসা খুলতে পারি। বড়াপাওয়ের ব্যবসা খুব চলবে। আমি দেখেছি বড়াপাওয়ের ব্যবসা খুবই সস্তা আর ভালো হয়, আর মানুষের কম টাকায় পেট ভরে যায়। আর সস্তা হওয়ার কারণে মানুষ এটা সারাদিন খেতে পারে। ব্যবসায় কি হবে? তুমি কোনো কাজই খুঁজে নাও, বড় এসে বড় পায়ের ব্যবসা করাতে। গিয়ে নিজের কাজ কর না। আরে না, ও একদম ঠিক কথাই বলেছে। বড় পাওয়ার ব্যবসা খুব ভালো চলবে, বুঝেছো? আমি এর জন্য এক্ষুনি একটা উপায় খুঁজে বের করি। হ্যাঁ বাবা, এই ব্যবসায় তোমায় কেউ সাহায্য করুক বা না করুক, আমি নিশ্চয়ই করব। কেউ করুক বা না করুক, কি বলতে চাও তুমি? আমিও আমার স্বামীকে সাহায্য করব। সেটা তো আমি জানি যে তুমি কিভাবে সাহায্য করবে। সব কাজ আমাকে দিয়েই করাবে তুমি, সব জানি আমি। রিমার কথা শুনে লক্ষণ বড় পাওয়ের ব্যবসা করা শুরু করলো। এখানেও শিল্পা সব কাজ রিমাকে দিয়েই করাতো। সবাইকে বড়া পাও দেয়া থেকে বড় বড় বাসন মাজা অবধি সবকিছু রিমাই করত। শিল্পা তো শুধু রানীর মতো ওখানে বসে থাকতো। পুরো 1 মাস কেটে গেছিল। লক্ষণ চাইতো এবার যেন রিমা স্কুলে ভর্তি হোক। তখন শিল্পা বলল, নতুন স্কুল টুল এসব কিচ্ছু না, আমাদের আরেকটা বড়া পাওয়ের ঠেলা খোলা উচিত। রিমা পরের বছর তো পড়তে পারে। তোমার মনে হয় না তুমি ওর দিকে একটু বেশি মন দিচ্ছ? আমাদের বাচ্চা যদি হতো তাকেও কি তুমি এত মন দিতে? আরে আমি জানি যে বাড়ির সব কিছু কাজ দোকানে তো একাই করে, আর তুমি ওকে দিয়ে সব কাজগুলো করাও। আরে ওই তো হলো যে আমাদের দোকানের আসল মালক্ষী। যদি ওই সব করে তাহলে আমি কি করি? তোমার জন্য তো আমি বোঝা। দোকানটা আমারই, আমি ওখানে এত কাজ করে এটাকে সফল করেছি। এই জন্য আমি চাই এই বড়া পাওয়ের দোকানটা তুমি আমায় দিয়ে দাও, আর তারপর তুমি ঠিক করে নাও যে তুমি আমার সাথে থাকবে না তোমার মেয়ের সাথে। শিল্পা আর লক্ষণের অনেক ঝগড়া হলো। লক্ষণ নিজের মেয়ে রিমার সাথে থাকতে শুরু করলো।
শিল্পা নিজের ভাইকে গ্রাম থেকে ডেকে নিজের পরিবার থেকে আলাদা হয়ে বড়া পাও বিক্রি করতে শুরু করলো। কিন্তু ওই দোকানটা তো রিমার জন্যই চলতো। এই জন্য রিমার দোকানে খুব অল্প সংখ্যকই লোক আসতো। কিন্তু লক্ষণ আর রিমা একলা হয়ে গেছিল, আর লক্ষণের কাছে আর কোনো কাজ ছিল না। মা, আবার আমাদের সেই আগের মতন পরিস্থিতি হয়ে গেল। মা, আবার আমাকে একটা কাজ খুঁজতে বেরোতে হবে। শিল্পা আমার কাছ থেকে আমাদের দোকানটা কেড়ে নিয়েছে। নিজের ভাইকে ডেকে এনে ওর ভাইয়ের সাথে ব্যবসা শুরু করে ও তো আমাদেরকে একলা করে দিল রে। তুমি চিন্তা করো না বাবা, আমরা তো উল্টা বড়া পাও বেচতে পারি নতুন দোকান খুলে। উল্টো বড়া পাও? সেটা আবার কি করে হয় রে, বলবি আমায়? এটা নতুন প্রকারের বড়া পাও, যেখানে পাওয়ের ভেতরে আলু স্টাফিং করা হয় আর ওটাকে বেসনের মধ্যে ডুবিয়ে ফ্রাই করা হয়। একবার এই কথাটা আমি মাকেও বলেছিলাম, কিন্তু উনি আমাকে এটা করতে বারণ করে দেয়। এই জন্য আমি চাই যেন আমাদের দোকানে আমরা এটাই বিক্রি করি। তোর উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। আমি এক্ষুনি এই জিনিসের ব্যবস্থা করে কাল থেকেই ব্যবসাটা শুরু করে দেব। তাহলে আমিও তোমাকে এটা সাহায্য করতে শুরু করে দিই। খুব মজা হবে, আমাদের ব্যবসা নিশ্চয়ই বড় হবে। আর কি হতো, মানুষজনেরা উল্টো বড়া পায়ের ব্যাপারে কখনো শোনেইনি। যখনই ওরা জানতে পারলো যে রিমা উল্টো বড়া পাওয়ের দোকান খুলেছে, প্রত্যেকটি মানুষ রিমার দোকানেই চলে আসতো উল্টো বড়া পাও খাওয়ার জন্য। প্রথম দিন থেকেই ব্যবসা খুব ভালো চলতে থাকলো, আর শিল্পার দোকান থেকে কেউই বড়া পাও কিনতই না। এই যে রিমা মা, আমাকেও একটু উল্টো বড়া পাও খাওয়াও না মা, খাওয়াও। আরে আমিও তো একবার খেয়ে দেখি নাকি। হ্যাঁ কাকা, এক্ষুনি আনছি। ওদের দোকান তো বেশ ভালোই চলছে, আর আমাদের দোকান যদি এইভাবে চলতে থাকে তাহলে আবার আমাকে বাড়ি ফিরতে হবে। এখানে মশা তাড়ানোর চেয়ে ভালো আমি বরং বাড়ি ফিরে যাই। কিন্তু তুমি আমাকে একলা ছেড়ে কি করে যেতে পারো? তাহলে এটাই কি তোমার ভাই হওয়ার দায়িত্ব? শিল্পার ব্যবসা না চলার কারণে সিদ্ধার্থ নিজের গ্রামে ফেরত চলে যায়, আর শিল্পা একলা হয়ে যায়। না ব্যবসা রইল, আর না ঘর, আর না ভাই সাহায্য করলো। আর অন্যদিকে রিমা ভালো স্কুলে যেতে শুরু করলো। ওর উল্টা বড়া পাওয়ের দোকান খুব ভালো চলতো। মানুষ দূর দূর থেকে আসতো ওর উল্টো বড়া পাও খেতে আর আনন্দ নিতে। বাবা, মা এখন একলা হয়ে গেছে। মা নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরেছে। তাহলে কি আমরা মাকে ফেরত নিয়ে আসি? এতে আমাদের পরিবার আবার এক হয়ে যাবে। লক্ষণ শিল্পাকে ক্ষমা করে দিল। আমার সোনা মা, আর ওকে ঘরে ফেরত নিয়ে এলো। আমার সোনা মা, আমি তোকে সব সময় বকেছি, কাজ করিয়েছি, কিন্তু তুই আমায় এত ভালোবেসেছিস। এই ব্যাপারে আমি সব সময় লজ্জিত থাকবো। যদি হয়তো আমায় ক্ষমা করে দিস মা। আমার ঘরের লক্ষ্মী তো তুই মা। তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমায় লজ্জায় ফেলছো। আমি তো তোমার মেয়েই, বলো। ব্যাস, তুমি শুধু একটা শর্ত দাও যে উল্টা বড়া পাও তুমি আমার থেকে বেশি খেয়ে দেখাবে। আমি চেষ্টা করে দেখব যেন আমি তোমার থেকে বেশি উল্টা বড়া পাও খাই। তুমি দেখো এবার আমরা মা মেয়ে দুজনে মিলে এমন ব্যবসা করব যে পুরো শহরে এরম ব্যবসা আর কারোর হবে না। আর এর জন্য আমিও তৈরি। আমার সোনা, আমি শুধু তোমায় উপহারই দেব, ঘরের কাছ থেকে দূরে রাখবো। লক্ষণের উল্টো বড়া পাওয়ের ব্যবসা খুব চলতো। পুরো পরিবার সুখে শান্তিতে থাকতে লাগলো। একটা গ্রামে শেখর নামের একটা 22 বছরের ছেলে ছিল। শেখর পড়া লেখাতে খুব ভালো ছিল, কিন্তু শেখরের মা বাবা খুব গরিব ছিল। শেখরের যখন কলেজ যাওয়ার সময় হলো, তো ওর বাবা কমল প্রসাদ নিজের ছেলে শেখরকে বলল, বাবা, আমরা যত পারি আমি তোমাকে পড়াশোনা করেছি বটে, কিন্তু আর আমরা তোমাকে পড়াতে পারবো না। কিন্তু কেন বাবা? আপনি তো জানেনই যে কলেজে যাওয়া আমার একটা স্বপ্ন। আমি পড়াশোনা করে আমি বড় মানুষ হতে চাই। শেখরের কথা শুনে শেখরের মা অনিতা মমতা ভরা নজরে শেখরের দিকে তাকিয়ে বলল, প্রত্যেক বাবা মা এটাই চায় বাবা, যে ওদের সন্তান বড় হয়ে ভালো কলেজে যাক, আর সে যেন তার বাবা মায়ের অনেক নাম উজ্জ্বল করে। কিন্তু তুমি তো জানোই
তোমার বাবা মজদুরি করে তোমাকে এত অবধি পৌঁছেছে। কলেজের ফিস উনি এখন আর ওঠাতে পারবেন না। কোনো ব্যাপার না মা, আমি বাবার কষ্টটা বুঝতে পারি। আমি জানি যে বাবা এক এক পয়সা জমা করে আমাকে ইন্টারটা করিয়েছে, কিন্তু এখন আমি বড় হয়ে গিয়েছি। আমি এতটা শিক্ষিত তো হয়েই গেছি যে আমি বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে নিজের কলেজের ফিসটা তুলে নিতেই পারবো। পুরো গ্রামের মধ্যে শুধু তুমি ইন্টার করনি, নয়তো তুমি জানোই যে আমাদের গ্রামের প্রধান কোনো মা বাবার সন্তানকে পড়ানোর পরামর্শ দেন না। এই গ্রামের যেই মা বাবাই নিজের সন্তানকে পড়ানোর কথা চিন্তা করে, তো প্রধান সব সময় তার কান ভরে দেয়। তোমার মা একদম ঠিক বলছে বাবা। আরে লোকেরা তো শিক্ষার শুধু লাভটাই দেখে, কিন্তু আমাদের গ্রামের প্রধান তো শিক্ষা পেলে নাকি লোকসান হয় এসব বলতে থাকে। বারবার বলে পড়াশোনা করার পরে লোকজন নাকি পাগল হয়ে যায়, সে আর কোনো কাজের থাকে না। পরিশ্রম করার সময় সে সব সময় নাকি ফাঁকি মারে, আর কাজকর্ম করতে নাকি সে লজ্জা পায়। বাবা, আমি চাই যে তুমি এখন তোমার বাবার কাজে সাহায্য করো। তোমার বাবা এখন বুড়ো হয়ে গেছে। তুমি কি মনে করো বলো তো মা? আমি কি চাই না যে বাবা এখন আরাম করে বসুক? কিন্তু তুমি আমাকে বলো যে তোমরা কি চাও, যে আমিও বাবার মতন মজদুরি করব? না মা, আমি একটু অন্যরকম কিছু করতে চাই। এটা বলে শেখর ওখান থেকে চলে গেল। কমলা প্রসাদ নিজের বউয়ের দিকে তাকিয়ে বলল, কোনো ব্যাপার না, ও একটু অন্যরকম কিছু করতে চাইছে, তা এতে তো কোনো ভুল নয়। আমার তো মনে হচ্ছে আমার ছেলে বড় কিছু একটা করবে। পরের দিন শেখর নিজের ব্যাগ প্যাক করে শহরে যাওয়ার জন্য তৈরি হতে থাকলো। কোথায় যাচ্ছ শেখর? আমি শহরে যাচ্ছি মা। শহরে আমার বন্ধু নিতিন থাকে, আমি ওর সাথে ওর বাড়িতেই থেকে যাব। আর ওখানে টিউশন পড়ার জন্য অনেক বাচ্চাও পেয়ে যাব, তাই না? আপনারা দুজন চিন্তা করবেন না, আর যেই সবকিছু ঠিক হয়ে যাবে আমি প্রতি মাসে তোমাদের জন্য মানি অর্ডার পাঠিয়ে দেব। এটা বলে শেখর বাড়ি থেকে বেরিয়ে গেল। শেখর বাস স্টপে পৌঁছেই ছিল, তখনই ওখানে গ্রামের প্রধান হাঁটতে হাঁটতে ওখানে এসে পৌঁছালো। শেখরকে দেখে প্রধান মজা করার ভঙ্গিতে শেখরকে বলল, কি খবর শেখর? তা কোথাও চললে ভাই? আমি শহরে যাচ্ছি প্রধান মশাই। হ্যাঁ, আমি শুনেছি তুমি শহরে গিয়ে নাকি কলেজে পড়াশোনা করতে চাও। আজকালকার নতুন প্রজন্মের বাচ্চাদের মধ্যে লজ্জা নামে কোনো জিনিসই নেই দেখছি। বাবা পরিশ্রম করতে করতে বুড়ো হয়ে গেল, তার পাশে থাকার বদলে শহরে তুমি ফুর্তি করতে যাচ্ছ। আপনি এসব কি আজেবাজে কথা বলছেন? হ্যাঁ, আপনি কি চান বলুন তো? যে আমিও বাবার মতন সারা জীবন মজদুরি করে জীবনটা কাটিয়ে দেব? আমি আমার আগামী দিনের প্রজন্মকে এমন কষ্ট পেতে কখনোই দেব না, বুঝলেন? এটা বলে শেখর বাসে উঠে গেল। আর কিছুক্ষণের মধ্যেই ও শহরে পৌঁছে গেল। শহরে নিজের বন্ধু নিতিনের কাছে পৌঁছাতেই হঠাৎ নিতিন ওকে দেখে চমকে গেল। কি হয়েছে শেখর, তুই হঠাৎ করে এখানে এলি যে? শেখর সবকিছু নিতিনের কাছে বলল। আমার এটা বলতে একেবারেই ভালো লাগছে না, কিন্তু আমি তোকে সাহায্য করতে পারবো না, কারণ আমার রুম পার্টনার দুদিন পর এখানে চলে আসবে। আরে কোনো ব্যাপার না, আমি এখানে মাটিতে বিছানা পেতে শুয়ে নেব। আর এমনিতেই তুমি আর তোমার রুম পার্টনার তো কলেজে থাকে, তাই না? আমি সকাল আর বিকেলে টিউশন বাচ্চাদেরকে পড়িয়ে দেব আর তোমাদের সাথে কলেজে চলে যাব। ভাই, আই এম সরি শেখর, এগুলো বলতে তো ভালোই লাগে, কিন্তু আসল সত্য হলো যে 3 জন লোক একটা রুমের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে না। তোকে এখান থেকে চলে যেতেই হবে। আর এমনিতেই নিজের মা বাবাকে এইভাবে গ্রামে একা ফেলে রেখে এখানে আসাটা উচিত হয়নি। যা গিয়ে ওদের সাথে মজদুরি কর, যা। শেখর নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল আর ফুটপাতে বসে ভাবতে থাকলো। যদি গ্রামে আবার ফিরে যাই তাহলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি করব, কোথায় যাব। শেখর অনেকক্ষণ ধরে গভীর চিন্তায় ডুবেছিল। কিছুক্ষণ পরে একজন বুড়ো ব্যক্তি শেখরের কাছে এসে বলল, অনেকক্ষণ হয়ে গেল আমি দেখছি ফুটপাতে তুমি একা একা বসে রয়েছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। শেখর যখন ওই বুড়োকে দেখলো তখন ওর মধ্যে নিজের বাবার ছায়া দেখতে পেল। শেখর সব কথা ওই বুড়ো ব্যক্তিকে বলে দিল যে ও কিভাবে ওর বন্ধু নিতিন ওকে অপমান করে বার করে দিয়েছে। তুমি এটা কেন মনে করছো যে তুমি শুধু পড়াশোনা করেই বড় লোক হতে পারো? আরে আজকাল সময় অনেক পাল্টে গেছে ভাই। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। এটা ঠিক যে শিক্ষার খুব প্রয়োজন রয়েছে, কিন্তু তার থেকেও বড় সত্য হলো যে এই দেশে যত বড় বড় বিজনেসম্যান আর বড় বড় কোম্পানির মালিকরা রয়েছেন তারা সবাই খুব কম পড়াশোনা করেছিল। আমার একটা পিৎজার দোকান রয়েছে,
তুমি যদি চাও আমার দোকানে কাজ করতে পারো আর রাত্রে আমার দোকানে থাকতেও পারো, তাহলে তোমাকে আর তোমার গ্রামে ফিরে যেতে হবে না। শেখর ওই বুড়ো ব্যক্তির কথা খুব ভালো লাগলো। ওই দিনের পর থেকে শেখর ওই বুড়ো ব্যক্তির দোকানে ডেলিভারির বয়ের কাজ করতে শুরু করলো। ও সারা দিন পরিশ্রম করে পিৎজার ডেলিভারি করত। আর রাত্রিবেলায় বুড়ো ব্যক্তি যখন দরজা বন্ধ করে চলে যেত, তখন শেখর ওর দোকানে বসেই রাতভর পড়াশুনো করত। ধীরে ধীরে শেখর বুঝতে পারল যে পড়াশুনো আর ব্যবসা দুটো আলাদা আলাদা ব্যাপার। একদিন শেখর ওই বুড়ো ব্যক্তিকে বলল, আমি পিৎজা তৈরি করা শিখতে চাই। তা অবশ্যই তোমাকে শেখাবো, তুমি আজ থেকেই রান্নাঘরে কাজ করবে। শেখর কিছুদিনের মধ্যেই খুব সুস্বাদু পিৎজা বানানো শিখে গেল। ওর হাতের বানানো পিৎজা লোকের খুব ভালো লাগতো। শেখর এখন কিছু টাকা বাঁচিয়ে ও নিজের মা বাবাকে মানি অর্ডার করে দিত। হঠাৎ ওই বুড়ো ব্যক্তির মৃত্যু হয়ে গেল। বুড়ো ব্যক্তির মৃত্যুর পরে ওই বুড়ো ব্যক্তির ছেলে শেখরকে বলল, আমি তোমাকে প্রথম থেকেই পছন্দ করতাম না বাবা। জানি না যে তোমার মধ্যে কি দেখতে পেয়েছে যে পুরো দোকানটা তোমাকে উনি দিয়ে দিয়েছেন। তুমি এখান থেকে আসতে পারো। হ্যাঁ, এমন করবেন না। যদি আপনি আমাকে দোকান থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব? আরে তোমার যেখানে ইচ্ছে তুমি যাও, আমি কি করব? আর এমনিতেই তো তুমি পিৎজা বানাতে পারো, যাও গিয়ে অন্য কোথাও পিৎজা বানাও। আর কখনো আমার দোকানের আশেপাশে তুমি ঘুরবে না। যাও, বেরো এখান থেকে। শেখর চুপচাপ নিজের জিনিস গুছিয়ে ওর দোকান থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে ও আবার সেই ফুটপাতে এসে দাঁড়ালো, যেখানে ওর প্রথম আলাপ ওই বুড়ো ব্যক্তির সাথে হয়েছিল। আমি হার স্বীকার করে নেব না, আমার হাতের পিৎজা শহরের লোকেদের খুব ভালো লাগে। এমনিতেই অনেক লোক আমাকে বলেছে যে আমার নাকি একটা নিজস্ব দোকান খুলে নেওয়া উচিত। আমি বরং সবার কাছ থেকে একটু সাহায্য চাই। এবার থেকে আমি আমার ব্যবসা নিজের কাছেই কারুর কাছে আমি আর হাত জড়ো করব না। হ্যাঁ, এটা বলেই শেখর ওই প্রত্যেক জায়গায় যেতে থাকলো যেখানে ও পিৎজার ডেলিভারি করত। শেখরের স্বভাবকে দেখে সব লোকেরা ওকে খুব সাহায্য করলো। আর ও কিছুদিনের মধ্যেই শেখর শহরে একটা ছোট্ট দোকান ভাড়াতে নিয়ে তাতে পিৎজা বানাতে শুরু করলো। কিন্তু শেখরের দোকান চললো না, কারণ শহরে ব্র্যান্ডেড পিৎজা খাওয়ার লোকের সংখ্যা অনেক ছিল। শেখর এই দুশ্চিন্তার সাথেই একটা খুব বড় বেকারির সামনে বসেছিল। আর তখনই একজন ব্যক্তির আওয়াজ ওর কানে এসে পৌঁছালো। কে তুমি? আমার নাম শেখর। আপনি কে? আমার নাম মোহনলাল। ওই যে বেকারিটা দেখতে পাচ্ছ, আমি তো অনেকক্ষণ ধরেই দেখছি এই বেকারিটা তো বন্ধ পড়ে রয়েছে। আমার বেকারি রাত্রেতেই স্টার্ট করা হয়। আমার বেকারিতে বড়া পাও খুব ভালো তৈরি হয়, বুঝলে? আচ্ছা, এমনিতে তুমি কি করো? হ্যাঁ, এখন আর আমি আপনাকে কি যে বলি। আমি পিৎজা তৈরি করি। কয়েক সময় আগে আমি ঋণ নিয়ে একটা দোকান খুলেছিলাম, কিন্তু কি জানি কি হয়েছে, আমার পিৎজা কোনো লোক কিনছেই না। কারণ তোমাকে নতুন কিছু তৈরি করতে হবে বাবা। তুমি বড়া পাও পিৎজা ট্রাই করে দেখতে পারো তো। বড়া পাও পিৎজা? এসব কি আজেবাজে কথা বলছেন আপনি? আমি তো প্রথম এইসবের নাম শুনছি। তোমার স্বভাব দেখছি খুবই ভালো বাবা। তোমাকে আমি একটা গোপন কথা বলি, আমি বড়া পাও তৈরি করার অনেকগুলো ধরন জানি, বুঝলে তুমি? অনেক বছর আগে আমি বড়া পাও পিৎজা তৈরি করার বিধি একজন বিদেশির কাছে শিখেছিলাম। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সেই বিধি শেখাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কিরকম শর্ত বাবা? আমার যে বড় পাও পিৎজা বানানোর বিধি রয়েছে তার জন্য তোমাকে শুধু আমার বেকারি থেকেই তোমাকে বড়া পাও কিনতে হবে। কিন্তু আমার কাছে আপনার কাছ থেকে বড়া পাও কেনার পয়সা নেই তো। কোনো ব্যাপার না, আমি তোমাকে ধার দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু এটাতে কি গ্যারান্টি রয়েছে যে বড়া পাও পিৎজা বিক্রি হবেই হবে? অবশ্যই বিক্রি হবে, আর দেখতে দেখতে তোমার দিন পাল্টে যাবে ভাই। এটা বলে মোহনলাল শেখরকে বেকারির ভেতরে নিয়ে গেল। কিন্তু শেখর দেখলো যে বেকারি ভেতর থেকে খুব বড় হয়েছিল, আর ওখানে একজন মজদুরও কাজ করছিল না, শুধু মেশিনই কাজ করছিল, যেটা অটোমেটিক ভাবে বড়া পাও তৈরি করছিল। বাবা, এখানে তো কোনো শ্রমিকও নেই, আর এত বড় মেশিনের শব্দ তো বাইরে থেকে শোনাই যাচ্ছে না। এটা হলো অটোমেটিক মেশিন বাবা। কিছু সময় পরে তুমি সব বুঝে যাবে। মোহনলাল বেকারির ভেতরে শেখরকে বড়া পাও বানানোর নিয়ম বোঝাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই শেখর বুঝে গেল। শেখর অনেকগুলো বড়া পাও নিয়ে নিজের দোকানে গেল, আর সকাল অবধি ও বড়া পাও পিৎজা তৈরি করে রাখলো।
যার সুগন্ধ দূর দূর অবধি পৌঁছাচ্ছিল। একটা বাইক আরোহী ওখানে পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎই শেখরের দোকানের সামনে বাইক দাঁড় করিয়ে দোকানে গেল। এখানে তো খুব সুগন্ধ পাওয়া যাচ্ছে। এটা হলো বড়া পাও পিৎজার সুগন্ধ। আমি তো এই ধরনের পিৎজার ব্যাপারে প্রথমবার শুনছি। কই দাও দেখি, আমাকে একবার টেস্ট করাও দেখি তো। শেখর একটা বড়া পাও পিৎজা ওকে দিয়ে দিল। ও পিৎজা খেয়ে ওই যুবক খুব আনন্দে উৎসাহিত হয়ে গেল। বিশ্বাস করো, পিৎজা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এত সুন্দর পিৎজা এর আগে আমি কখনো খাইনি। এটা হলো বড়া পাও পিৎজা। আপনার কি ভালো লেগেছে? আমার খুব ভালো লেগেছে। আমি হলাম নিউজ রিপোর্টার, তোমার এই বড়া পাও পিৎজার প্রশংসা আমি টিভিতে অবশ্যই করব। এটা বলেই ওখান থেকে চলে গেল। কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে শেখরের বড়া পাও পিৎজা প্রসিদ্ধ হতে থাকলো। এখন শেখর নিজের জন্য একটা খুব বড় বাড়ি শহরে নিয়ে নিয়েছিল। শেখর এখন MBA কমপ্লিট করে নিয়েছিল, কিন্তু এখন ওর পুরো ধ্যান নিজের বড়া পাও বিজনেসের উপরে ছিল। কিছুদিন পরে কোম্পানির মালিক শেখরকে এসে বলল, আমার নাম হলো এডওয়ার্ড, আমি আমেরিকাতে থাকি। আমি তোমার বড়া পাও পিৎজার প্রশংসা অনেক শুনেছি। আমি চাই আজ থেকে তুমি তোমার বড়া পাও পিৎজার ব্রাঞ্চ আমেরিকাতেও খোলো। আর আসল সত্য হলো যেটাই, আমি তোমার সাথে পার্টনারশিপ করতে চাই। এ তো আমার জন্য খুবই খুশির খবর। শেখর এডওয়ার্ডের সাথে পার্টনারশিপ করে দেখতে দেখতে শেখর বড়া পাওর পিৎজা ওয়ার্ল্ডে ফেমাস হয়ে গেল। কিছুদিনের মধ্যেই শেখর বেস্ট বিজনেসম্যানের অ্যাওয়ার্ড পেল। ওই অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে শেখরের মা বাবা গ্রামের প্রধানের সাথে শেখরের কাছে এসে পৌঁছালো। আমার শুরু থেকে বিশ্বাস ছিল যে তুমি কিছু আলাদা আর বড় কিছু করবে। আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে তুমি এত বড় হয়ে গেছো বাবা। তোমার বাবা একদম ঠিক বলছে বাবা। আমি খুবই খুশি যে ওই রাতে তুমি আমার কথা শোনোনি। যদি তুমি আমার কথা শুনতে, তাহলে তুমি তোমার বাবার মতোই একটা মজদুর থাকতে। আমায় ক্ষমা করে দাও শেখর। আমি বুঝে গেছি যে যদি প্রতিভার সাথে শিক্ষাও জুড়ে যায়, তাহলে তার মোকাবিলা আর কেউ করতে পারবে না। তুমি শুধু না, আমাদের গ্রামের, আমাদের দেশের নামও অনেক উজ্জ্বল করেছো। তোমাকে নিয়ে আমার গর্ব হয়। শেখর প্রধান আর নিজের মা বাবাকে বলল, আমার এই সফলতার পেছনে আমার মিত্র মোহনলাল বাবু আছেন। উনি যদি ওনার বেকারি থেকে আমাকে বড়া পাও না দিতেন, তাহলে আমি হয়তো এত বড় মানুষ কোনোদিনও হতাম না। আজও ওনার বেকারি থেকে পাওয়া বড়া পাও আমাদের কোম্পানিতে আসে। তাহলে তো তোমাকে ওনাকে ধন্যবাদ জানাতে হবে বাবা। আপনার এখানে আসার আগে তো ওনার কাছেই যেতে চাইছিলাম। তাহলে যাও বাবা, শুভ কাজে দেরি করো না তুমি। শেখর নিজের গাড়িতে ওই বেকারির কাছে পৌঁছালো। ও অনেক দিন পরে ওই বেকারির কাছে এলো। মোহনলাল অনেক দিন ধরে শেখরের কাছে পেমেন্টও চায়নি, কিন্তু শেখর দেখলো ওই বেকারির কাছে কেউই ছিল না। ওই বেকারি বন্ধ হয়েছিল। শেখর অবাক হয়ে ওই বন্ধ হয়ে যাওয়া বেকারির দিকে তাকিয়ে থাকলো। আর তখনই একজন ব্যক্তির আওয়াজ ওর কানে এলো। কে দেখছো? আমার নাম শেখর। এমনিতে এই সময়ে মোহনলাল বাবু বেকারির সামনেই তো থাকেন, কিন্তু জানি না ওনার বেকারিটা তো বন্ধ রয়েছে। এসব তুমি কি আজেবাজে কথা বলছো? এই বেকারিটা তো কত বছর হয়ে গেল বন্ধ হয়ে রয়েছে। আর যে মোহনলাল বাবুর কথা তুমি বলছো, সে তো অনেক বছর আগে এখানে থাকতেন। কি বলতে চাইছেন আপনি? আরে মোহনলাল বাবু 1950-এর দশকে এই বেকারির মালিক ছিলেন। আপনি কে? আরে আমি সাফ সাফাই করা একজন কর্মচারী গো। এটা বলতেই ওই ব্যক্তি চেক বার করে শেখরকে দিল। কয়েক মাস হয়ে গেল এই চেকটা আমি দেখছি যেখানে পড়ে রয়েছে। এখানে কোনো শেখর নামের মানুষের সিগনেচার রয়েছে। তা তুমি কি সেই মানুষ নাকি? হ্যাঁ, সেই আমি। আরে তোমার কি মাথাটা ঠিক আছে? তুমি এমন একজন মানুষের নামে চেক কেটে ফেলে দিচ্ছ যে পৃথিবী থেকে 70-80 বছর আগেই চলে গেছেন। এটা বলেই ও চলে গেল। শেখর এখন সব ব্যাপার বুঝে গেছিল। ও বুঝেছিল যে হয়তো সেই বড়া পাও, যেই বড়া পাওয়ের ও পিৎজা বানাচ্ছিল, সেটা চমৎকারী ছিল। শেখর হাসতে হাসতে চুপচাপ ওখান থেকে চলে গেল। কিন্তু ও এখনো বড়া পাও পিৎজা বানানোর জন্য প্রসিদ্ধ ছিল। মহারাষ্ট্রের একটা শহরে সমীর নিজের বউ অনুর সাথে থাকত। সমীর লেখাপড়া তো জানতো, কিন্তু ওর কাছে কোনো চাকরি বাকরি ছিলই না। সেই কারণে ও বেরোজগার হয়ে বাড়িতেই বসে থাকত। সমীর আর তার বউয়ের অনেক মুশকিলে ঘর চালাতো। এসো, বাড়ি এসো, আমি খাবার বানিয়েছি। আর এমনিতে একটা কথা বলতে চাই তোমায়। আরে গিন্নি, আমি তো সবে বাড়ি এলাম আর তুমি চিৎকার শুরু করে দিলে। আচ্ছা, তাহলে খাবার খাও, তারপরে কথা বলছি তোমার সাথে। যেই মাত্র সমীর খাবার খেয়ে নিল, অন্য বলল, আমি বলতে চাইছিলাম যে আমি কোনো একটা ছোট মোটো চাকরি করে নিই। আমারও খুব ইচ্ছে, আর এতে আমাদের বাড়ির
সমস্যাও দূর হয়ে যাবে। এই কথাটা তুমি একদম ঠিক বলেছ, কিন্তু এই শহরে আমি যখন কোথাও কাজকর্ম কিছু পাচ্ছি না, তাহলে তুমি কি করে পাবে? আর একটু ভালো করে ভেবে দেখো, আমি একজন গ্র্যাজুয়েট, আর তা সত্ত্বেও আমি কোনো কাজ পাচ্ছি না, বুঝেছো? কে বলল আমাদের শুধু চাকরিই করতে হবে? জীবনে শুধু এটুকুই বেঁচে আছে নাকি? আমরা অন্য কোনো ব্যবসাও তো করতে পারি, যেমন কি চায়ের দোকান বা আরো অন্য কিছু। আরে আমি তো সব কিছু ভেবেচিন্তে দেখেও নিয়েছি। কোথায় আর ব্যবসা চলছে বলো তো? যবে থেকে লকডাউন খুলেছে না, তারপর থেকে কারোর কাছে টাকা পয়সা নেই, তাহলে কোত্থেকে কি হবে? সমীরের বারণ করার পরে অনু খুব মন দুঃখী করে নেয়। পরের দিন সকালে ওখানে অনুর ছোট্টবেলার বান্ধবী ঝিলমিল আসে, আর ওকে দেখে অনু খুব খুশি হয়, কিন্তু একটু চিন্তিতও হয়, কারণ ওর বাড়িতে আতিথেয়তার জন্য কিছুই ছিল না। আরে অনু, কত রোগা হয়ে গেছিস! আর কি হলো, আমাকে দেখে তো খুশি হলি না? আমি তো খুশি হয়েছি, বিয়ের পরে তোকে প্রথম দেখলাম। তোকে দেখে ছোটবেলার কথা মনে পড়ল। আর কিছুই ছোটবেলার মতো বেঁচে নেই। দুজনই বড় হয়েছি, বিয়ে হয়ে গেছে, আর এখন এইসব। আচ্ছা দাঁড়া, আমি তোর জন্য কিছু নিয়ে আসছি। অনু কিচেনে গিয়ে বাসি ভাত আর দুধ দিয়ে একটা পায়েস বানিয়ে ঝিলমিলকে দিয়ে দেয়। আরে এর কি দরকার ছিল? গন্ধ তো খুব ভালো আসছে, মনে হচ্ছে খুব মন দিয়ে বানিয়েছিস পায়েস। আমি শুধু তোর কাছে একটা অ্যাডভাইস চাই। তখন গিয়ে অনু ঝিলমিলকে সমস্ত কথা বলল। তুই সব থেকে ভালো কি বানিয়ে নিস? সব থেকে ভালো বড়া পাও বানাতে পারি, একবার যে খাবে না সব সময় মনে করবে। আচ্ছা তাই নাকি? তাহলে বড়া পাওয়ের দোকান খুলে দে না। এখানে আশেপাশে কোনো খাবার দোকানও তো নেই, তুই নিজের দোকান খুলে নে। কিছুদিনের মধ্যেই ওরা একটা বড়া পাওয়ের দোকান খুলে নেয়। আজকে আমাদের ব্যবসার প্রথম দিন। আমার খুব লজ্জা লাগছে এটা ভেবে যে পড়াশোনা করা একটা মানুষ, একজন গ্র্যাজুয়েট, শেষে কিনা বড়া পাওয়ের দোকান খুলে বিক্রি করছে। এটা আমার কাছে একটা লজ্জার ব্যাপার না? তুমি এত কেন চিন্তা করছো? আজ আমাদের শুভ দিন, আর আমরা ভালো মন দিয়ে কাজের শুরু করেছি। দোকান খুলেছে ওরা কিছুক্ষণই হলো, ওখানে কিছু গ্রাহক চলে এলো। এই যে দাদা, আমাকে দুটো বড়া পাও দিন তো। আরে সমীর, তুই তুই তো আমাদের সাথে ক্লাসে পড়তিস, আর আজকে বড়া পাও বিক্রি করছিস? আরে টাকা পয়সার যখন এতই প্রয়োজন, তাহলে আমার কাছে ধার চাইতে পারতিস তো। আরে এইসব করার কি দরকার তোর? আরে হ্যাঁ, তাই তো বটে, এ তো সমীর। সে যাই হোক, আমরা বড়া পাও খেয়ে এখান থেকে চলে যাই। ও নিজেরটা নিজে দেখুক গিয়ে। নিজের ছোটবেলার বন্ধুদেরকে দেখে সমীর নিরাশ হয়ে যায়। অনু, আমার সমস্ত বন্ধুরা ভালো কাজ, চাকরি আর ভালো উন্নতিও করছে, আর আমাকে দেখো, আমি ওদের বাচ্চাদের আর ওদেরকে বড়া পাও খাওয়াচ্ছি। এইসব এই জন্যে যে তুমি কিছু আলাদা করছো না। তুমি শুধু এইটা ভাবো যে তুমি আলাদা কি করতে পারো। আচ্ছা, আমরা যদি ওরিও বড়া পাও বিক্রি করি, জলে পাটা যখন দিয়েইছি, তাহলে পুরোপুরি নেমেই দেখি না, নয় জলে ডুব দিয়ে মাটিই পাবো, আর নয় হিরে মোহর পাবো। তোমার আদেশ মাথা নত করে নিলাম। কাল থেকেই আমরা ওরিও বড়া পাও বানিয়ে বিক্রি করব। বেসনে ওরিওর বিস্কিট আর তার মধ্যে বড়া পাও, খুব মজা হবে। অনু আর সমীর পরের দিন থেকেই ওরিও বড়া পাও বিক্রি করা শুরু করে দিল। প্রথম দিনই ওদের গ্রাহকরা খুব খুশি হলো। আরে বাহ, আজকে কত রোজগার করেছি দেখো, দারুণ লাগছে আমার। অনেক দিন পরে আমার হাতে এত পয়সা এসেছে। আমি আগেই বলেছিলাম না তোমায় যে তুমি নিজের উপরে ভরসা রাখো, কিছু না কিছু উপায় বেরিয়েই আসবে। কিছুদিন ওরিও বড়া পাওয়ের ব্যবসা চলার পর ওদের কাছে সমীরের ছোটবেলার বন্ধুরা আবার আসলো, আর দোকান অনেক বড় আর ভালো হয়ে গেছিল। আমাদের ক্ষমা করে দে সমীর, তোকে নিয়ে আমরা খুব ভুলভাল কথা বলেছিলাম রে। আমরা সত্যি অনেক বড় অন্যায় করেছি। তার উপর আমাদের এখন আর চাকরি বাকরি কিছুই নেই রে। এখন আমরা বুঝতে পারছি যে বেকার হয়ে চাকরি খোঁজাটা কতটা কষ্টকর। আরে এর জন্য ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই বন্ধু। তোরা তোদের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য যথেষ্ট। তোরা যদি চাস তাহলে আমার এই ওরিও বড়া পাওয়ার ব্যবসাতে তোরা সাহায্য করতেই পারিস আমায়।
দুজনই একে অপরকে দেখলো আর সমীরের সাথে ওর ব্যবসায় কাজ করার জন্য রাজি হয়ে গেল। তুই বুঝলি আমি কেন বলেছিলাম সমীরের ওখানে চাকরি করার জন্য? আমি জানতাম যে আমাদের কথার জালে সমীর আর ওর বউ অবশ্যই ফেঁসে যাবে। এবার ওদের পুরো দোকানটা আমরা শুধু হাতিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। কিন্তু সমীর আমাদের বিপদের সময় আমাদেরকে সাহায্য করলো রে। আমরা যদি ওর সাথে এরকম করি তাহলে ঈশ্বর আমাদের সাথে ভালো করবেন না। দেখ, সমীর আমাদের এর আগেও নিচেই ছিল আর আজ ওর নিচেই থাকবে সব সময়। আমি ভালো খারাপের ব্যাপার জানি না, বুঝতে পেরেছিস? সমীরের এই এত বড় দোকানটা আমি নিয়েই ছাড়বো। বলো মোহন, কি ভাবছো? অনেকদিন পর দেখা করলে। আমরা একটা দোকান হাতিয়ে নিতে চাই। দয়া করে বলুন এমন কি করা যেতে পারে যে দোকানটা আমাদের হয়ে যাবে? একটা কাজ করো, দোকানের মালিকের যে কোনো একটা কাগজে সাইন মানে হস্তাক্ষর নিয়ে আসো। বাকির কাজ আমি সামলে নেব। এই সামান্য ব্যাপার? একটা সাদা কাগজে সই করাতে হবে? এটা তো আমার কাছে খুবই সামান্য ব্যাপার। এটা আমি তোমার জন্য কালকেই এনে দিচ্ছি। আর তখন আমি খালি কাগজটাকে পাল্টে ওই দোকানটা তোমার নামে করে দেব। ঠিক সেরকমই হলো। মোহন সমীরের বাড়িতে গেল আর ওর থেকে একটা খালি পেপারে ওর হস্তাক্ষর নিয়ে নিল। আর পরের দিনই মোহন উকিল নিয়ে সমীরের ওরিও বড়া পাওয়ের দোকানে পৌঁছে গেল। এই দোকান এখন মোহনের নামে, এটা খালি করে দাও আর নিজের রাস্তা দেখো। হ্যাঁ, খুব হয়েছে। আমাদেরকে চাকরি দিয়ে আমাদের সংসার চালাবে। তুই আগেও ছোট ছিলি আর আজকেও তুই ছোটই থাকবি, বুঝতে পেরেছিস? আমাদের থেকে উপরে কখনো যেতে পারবি না। এটা আপনি কি বলছেন? আপনি এরকম কেন করলেন? আমরা তোমার কি ক্ষতি করেছিলাম? সমীর এই সব কিছু দেখে হাসতে শুরু করে। একটা কথা বলি শোন, তোর ওপর তো আমার আগে থেকেই সন্দেহ ছিল। আরে তুমি এইসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে আমাদের দোকান বিক্রি হয়ে গেছে আর তুমি হাসছো। আরে গিন্নি, আমার পুরো কথাটা তো শোনো। আমাকে এর ব্যাপারে ময়ূর আগেই বলে রেখেছিল। ও এর মতো লোভী আর সুবিধাবাদী নয়। সেদিন রাত্রে ময়ূর আমার বাড়িতে এসেছিল আর ওর ব্যাপারে আমাকে সব কিছু বলে দেয় আর আমি একটা কাগজে নকল সই করে দিই। তক্ষুনি ওখানে ময়ূর পুলিশকে নিয়ে চলে আসে। ইন্সপেক্টর বাবু, এই শয়তানটাকে নিয়ে যান। ইন্সপেক্টর, উকিল আর মোহন দুজনকেই অ্যারেস্ট করে নেয়। মোহনের লোভ মোহনের জীবন বরবাদ করে দেয়। সমীর, অনু আর ময়ূর তিনজন মিলে ওরিও বড়া পাওয়ের ব্যবসা খুব জোরে সোরে করতে শুরু করে।